আয়নার সংকেত। একদিন রাতে নীলব আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখল তার গলার সেই রক্তের দাগটা, যেটা মায়া বিয়ের রাতে দিয়েছিল, সেটা আবার উজ্জ্বল হয়ে উঠেছে। আয়নায় নিজের প্রতিবিম্বের পেছনে সে দেখল লাল বেনারসির এক কোণ দেখা যাচ্ছে। নীলব দ্রুত পেছনে ফিরল, কিন্তু কেউ নেই। শুধু ঘরের কোণে এক দলা ভিজে মাটি পড়ে আছে। 2 বতে মায়ার প্রত্যাবর্তন। নীলভের বন্ধু অর্ক একদিন তাকে দেখতে এল। নীলভকে দেখে অর্ক চমকে উঠল। চশমার পেছনে নীলভের চোখ দুটো কোটরে ঢুকে গেছে, গায়ের চামড়া ফ্যাকাশে। তোর এই অবস্থা কেন রে নীলভ? তুই কি এখনো সেই জঙ্গলের কথা ভাবছিস? অর্ক জিজ্ঞেস করল। নীলভ কাপা গলায় বলল, অর্ক, ও আমাকে ছাড়েনি। ও কাল রাতে এসেছিল। ও আমার কানে ফিসফিস করে বলেছে, বাসর রাত তো শেষ হয়নি প্রিয়তম। অর্ক এসব বিশ্বাস করত না, কিন্তু সে রাতে অর্ক যখন নীলভের ড্রয়িং রুমে সোফায় ঘুমাচ্ছিল, তখন এক অঘটন ঘটল। মাঝরাতে অর্ক অনুভব করল ঘরটা অসহ্য ঠান্ডা হয়ে গেছে। সে চোখ খুলে দেখল ছাদ থেকে সিলিং ফ্যান বেয়ে কালো লম্বা চুল নিচে নেমে আসছে। সেই চুলের মাঝখান থেকে উঁকি দিচ্ছে দুটো জলে লাল চোখ। 3 তান্ত্রিকের সন্ধান। অর্ক আর নীলভ বুঝতে পারল সাধারণ চিকিৎসায় কাজ হবে না। তারা পাড়ি দিল বীরভূমের এক নিভৃত গ্রামে, যেখানে এক বৃদ্ধ তান্ত্রিক বাস করেন। তান্ত্রিক নীলভের কপালে সেই রক্তের দাগ দেখেই শিউরে উঠলেন। তিনি বললেন, বাবা, তুমি কোনো সাধারণ পেতনিকে বিয়ে করনি। তুমি বিয়ে করেছ যক্ষিণী মায়াকে। সে 100 বছর ধরে অপূর্ণ বাসনা নিয়ে ওই জঙ্গলে আটকে আছে। তুমি তাকে সিঁদুর না দিয়ে রক্ত দিয়েছ, এর মানে হলো তোমার জীবনের প্রতিটি ফোঁটা রক্তের ওপর এখন তার অধিকার। তান্ত্রিক জানালেন, মায়াকে শান্ত করার একটাই উপায়, তাকে সেই জঙ্গলেই ফিরিয়ে নিয়ে গিয়ে বিসর্জন দিতে হবে। কিন্তু কাজটা অত্যন্ত বিপজ্জনক। 4 ফিরে যাওয়া সেই গহীন বনে। নীলভ আর অর্ক আবার সেই সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিল। এবার তাদের সাথে সেই তান্ত্রিক। জঙ্গলে ঢোকার পর থেকেই নীলভের অদ্ভুত পরিবর্তন শুরু হলো। সে যেন সম্মোহিতের মতো হাঁটছে। তার হাঁটা এখন সাধারণ মানুষের মতো নয়, বরং সে যেন মাটির ওপর দিয়ে ভেসে চলছে। তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে এগোচ্ছিলেন। হঠাৎ চারিদিকে এক প্রবল ঝড় শুরু হলো। বনের গাছগুলো একে অপরের ওপর আছড়ে পড়তে লাগলো। বাতাসের আর্তনাদ ছাপিয়ে শোনা গেল এক নারীর অট্টহাসি, আবার ফিরে এলে নীলভ, আমি জানতাম তুমি আসবে। 5 চূড়ান্ত সংঘাত। সেই জীর্ণ জমিদার বাড়ির সামনে পৌঁছাতেই মায়া আবির্ভূত হলো। তবে এবার আর সে সুন্দরী মেয়েটি নেই। তার শরীর থেকে পচা মাংসের টুকরো ঝরে পড়ছে, হাতের নখগুলো কাস্তের মতো বাঁকা। তান্ত্রিক হাড়ের মালা আর পবিত্র জল ছিটিয়ে মায়াকে আটকানোর চেষ্টা করলেন। মায়া গর্জন করে উঠল, ও আমার স্বামী, আমাদের বিয়ে হয়েছে রক্তের বন্ধনে। তোমাদের কোনো মন্ত্র আমাকে আটকাতে পারবে না। হঠাৎ মায়া নীলভকে জাপটে ধরল। নীলভ দেখল মায়ার স্পর্শে তার শরীর অবশ হয়ে যাচ্ছে। তান্ত্রিক চিৎকার করে বললেন, নীলভ, তোমার গলার সেই দাগটা নিজের রক্ত দিয়ে মুছে ফেলো। ওটাই ওর প্রবেশের পথ। নীলভ নিজের শেষ শক্তি সঞ্চয় করে নখ দিয়ে সেই পুরনো দাগটা আঁচড়ে তুলে ফেলল। রক্ত ঝরতে শুরু করল। মায়া এক তীব্র আর্তনাদ করে নীলভকে ছেড়ে দিল। তার শরীরটা আগুনের শিখার মতো জ্বলে উঠতে লাগল। 6 সমাপ্তি নাকি শুরু? আগুনের লেলিহান শিখায় মায়া ভস্মীভূত হয়ে গেল। জমিদার বাড়িটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভোর হওয়ার আগে নীলভ আর অর্ক জঙ্গল থেকে বেরিয়ে এল। তান্ত্রিক বললেন, বন্ধন ছিঁড়েছে, কিন্তু মনে রেখো নীলভ, যক্ষিণীর অভিশাপ পুরোপুরি মেটে না। শহরে ফেরার পর নীলভ কিছুটা স্বাভাবিক হলো, কিন্তু 1 মাস পর নীলভ যখন আয়নায় মুখ দেখল, সে দেখল তার গলার সেই ক্ষতটা শুকিয়ে ঠিক একটা ম অক্ষরের আকার নিয়েছে। আর ঠিক সেই রাতে তার ফোনের স্ক্রিনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এল, গল্পটা তো মাত্র শুরু হলো।